আমি সকালবেলা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন লাশটার উপর নজর পড়ে। আস্তে আস্তে। এই ফটোটা 19 তারিখে পাঠানো হয়েছে জুনাগড় থেকে। স্যার, বডিতে এমন কিছু পাওয়া যায়নি যা থেকে ওকে শনাক্ত করা যায়। চেহারাটা ওটাই, স্বাতী দেশাই, জুনাগড় থেকে নিখোঁজ হয়েছে। স্যার, এটা সেই মেয়েটি, স্বাতী দেশাই। মনে হচ্ছে আত্মহত্যাই করেছে। দেবেন, লাশের সামনে আর কিছু পাওয়া গেছে? কোনো হ্যান্ডব্যাগ বা আরো কিছু? আর তো কিছু পাওয়া যায়নি স্যার। তো একটা সস্তা ফোন পাওয়া গেছে ওই গাছের পাশে ঝোপে, যেখানে লাশটা ঝুলছিল। জোর দিয়ে বলতে পারছি না স্যার, এই ফোন ভিকটিম স্বাতীরই ছিল। তাও স্ক্যান করো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। হ্যাঁ স্যার। আরেকটা কথা স্যার, হয়তো মেয়েটির উপর সেক্সুয়াল অ্যাসল্টও হয়েছে। এরকম হতেই পারে না, অন্য কেউ হবে। আমি লাশের ছবি পাঠাচ্ছি অজয়, ওটা স্বাতী। পুলিশের লোক কি বললো? মর্গে পাওয়া গেছে, পুলিশ বলছে আত্মহত্যা। আত্মহত্যা? কি হয়েছে? কি বললো অজয়? বলো না বাবা, কি বললেন জামাই বাবু? বাবা, আমি কতবার বলবো স্বাতী আমার কাছে আসেনি? তুমি বারবার কেন একটা প্রশ্নই করে যাচ্ছ? এখন তো আমি প্রশ্ন করছি বাবা, কিন্তু এরপর হয়তো পুলিশ প্রশ্ন করবে, কারণ পুলিশ তোর নাম্বার আর অ্যাড্রেসটা নিয়ে গেছে এখান থেকে। ওরা ফোন করবে তোকে। বাবা, কি হয়েছে এটা কি বলো তো? কেন আমাকে বারবার এই ব্যাপারে টানাটানি করছো? পুলিশ স্বাতীর লাশ পেয়েছে মোরবি থেকে। ও আত্মহত্যা করেছে। আত্মহত্যা? স্বাতী আত্মহত্যা? বাবা, বাবা তুমি ঠিক শুনেছো তো? এটা 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 কি বলছো তুমি বাবা? সত্যি কথা বল ময়ূর, তুই জানিস সেটা যে স্বাতী ওখানে মানে মোরবি কি করে পৌঁছলো? না বাবা, আমাদের দুজনের আলাদা হওয়ার পর থেকে আমার সাথীর সঙ্গে কোনো কন্ট্যাক্টই হয়নি। এটা কনফার্ম যে মৃত্যুর আগে ভিকটিমের রেপ হয়েছিল। আমরা একাধিক জনের সিমেন্ট স্যাম্পলস পেয়েছি। ইটস আ গ্যাং রেপ। আর স্যার, হয়তো এই কারণেই স্বাতী সুইসাইড করে নেয়। কিন্তু স্বাতী মরবি কেন এসেছিল, আর কে নিয়ে এসেছিল ওকে? স্যার, এক মিনিট। সবচেয়ে বড় ব্যাপার হলো এটা সুইসাইড কেসই নয়। মার্ডারকে সুইসাইড দেখানোর জন্য ভিকটিমকে গাছ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। গলা টিপে ভিকটিমকে মারা হয়েছে। ইনফ্যাক্ট গাছে ঝোলানোর আগেই ভিকটিমের মৃত্যু হয়ে গিয়েছিল। মৃত্যুর সময়? এখানে আসার আগে প্রায় 14 থেকে 15 ঘন্টা আগে, মানে কাল 22 জুন রাত্রে 10টা থেকে 12টার মধ্যে। কমলেশ, স্বাতীর ফ্যামিলি জুনাগড় পৌঁছেছে? হ্যাঁ স্যার, পৌঁছচ্ছে। আর রাজকোট থেকে ময়ূরকেও ডেকে পাঠিয়েছি, যার সাথে সাথে 2015 সালে পালিয়েছিল। এটা সুইসাইড নয়, মার্ডার কেস। সবাইকে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করতে হবে। স্বাতীর ব্যাপারে এমন কিছু কথা আছে যেটা কেউ লুকোচ্ছে। আমাদের খোঁজ নিতে হবে যে স্বাতী কেন মরবিতে এসেছিল। ফোনটা স্ক্যান করেছি, কল লিস্ট পুরো খালি। এই ফোনটা ঝোপ থেকে পাওয়া গেছে, ক্রাইম সিনের জায়গায়। সিম কার্ডটাও ভেতরে। এটাও হতে পারে এই ফোন সাথে সাথে কানেক্টেডই নয়। এটাও হতে পারে যে কানেক্টেড। স্বাতীর ফোন জুনাগড়ে সুইচ অফ হয়েছিল। এটাও হতে পারে যে মরবিতে এসে নতুন নাম্বার নিয়েছে, আর যখন ওর লাশটাকে গাছে ঝোলানো হয়েছে তখন এই ফোনটা নিচে পড়ে গেছে। আচ্ছা স্যার, গ্যাংয়ের কোনো লোকের পকেট থেকেও পড়ে যেতে পারে। সিম কার্ডের ডিটেলস আর রেকর্ড চাওয়া হয়েছে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে, খুব শীঘ্রই চলে আসবে। কল লিস্টটা পুরো খালি, হয়তো কলগুলো ডিলিট করা হয়েছে, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। তাতে তো এটাই মনে হয় যে এই ফোনটা হয়তো কেসের সাথে কানেক্টেড। তাহলে স্যার ফোনটা ঝোপে কেন ফেললো? সিম আর ইনস্ট্রুমেন্ট দুটোই প্রমাণ হলো না?
হ্যাঁ স্যার, এটাই আমার স্ত্রীর সাথী। সাথী জুনাগড় থেকে মরবি গেল কেন? যতদূর আমি জানি সাথীর সাথে মরবির কোনো সম্পর্ক ছিল না। এই মোবাইলটা সাথীর? না স্যার। 18 জুন সাথী কোথাও যাওয়ার কথা বলেছিল? বা কোনো অদ্ভুত কিছু লেগেছিল? যে কোনো কিছু? আগে না স্যার, সাধারণ দিনের মতোই। ওই 1 মাসের মধ্যে সাথীকে কখনো দেখে মনে হয়নি যে ও খুশি নেই। তবুও স্যার, আমার আর আমার বউয়ের প্রথম থেকেই ভয় ছিল যে এই বিয়ের ভবিষ্যৎ কি। কারণ স্যার, একটা কথা পুরোপুরি লুকোনোর চেষ্টা করা হয়েছিল। সাথী 1.5 বছর আগে ওই ময়ূরের সাথে পালিয়ে গিয়েছিল। এটা জানলেন কি করে? কেউ ফোন করেছিল আমাদের। কে? নাম বলেনি, কিন্তু যা বলেছিল সত্যি বলেছিল। আমি অজয়কে কত বোঝালাম, কিন্তু কোনো কথা শুনলো না। নিজের পায়ে কুড়ুল মেরে বসলো। কিন্তু স্যার, আমরা তো ভয় পেয়েছিলাম যে মেয়েটা একবার বিশ্বাসঘাতকতা করেছে সে আর একবার করবে না, এর কোনো মানে আছে? সাথী আর ময়ূর তো একটা সুযোগ খুঁজছিল, আর এই বিয়েটা ওদের কাছে একটা সুযোগ ছিল। আপনার কথা অনুযায়ী সাথী ময়ূরের সাথে পালিয়েছিল যখন ওর খুন হয় গ্যাংরেপের পর। আপনার কথা অনুযায়ী এসব ময়ূরের কাজ? আমি ময়ূরকে চিনি না, আমি জানি না ও কি করতে পারে আর না করতে পারে। স্যার, সাথী কারোর সাথে পালাতে পারে না। শুধু আমাকেই ও ভালোবাসতো। এই 1 মাসে আমি ভাবতেই পারিনি যে ও আমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসে বলে। আর ওই ময়ূর, সাথীর জীবনে ওর কোনো জায়গাই ছিল না। এই কথাটা আমি সাথীকে পরিষ্কার জিজ্ঞেস করেছিলাম যখন বিয়ের সময় ওদের দুজনের সম্পর্কের ব্যাপারে জানতে পারলাম। সাথী, এখনো আমার তোমাকে বিয়ে করতে কোনো প্রবলেম নেই। প্রয়োজন পড়লে আমি আমার মা বাবার বিরুদ্ধেও যেতে রাজি আছি। কিন্তু প্রথমে আমার এটা জানতে হবে যে তুমি কি সত্যি সত্যি আমার সাথে বিয়ে করতে চাও, নাকি তোমার জীবনে এখনো ময়ূরের জন্য কোনো জায়গা রয়েছে, বা তুমি কি ওর সাথে থাকতে চাও? সাথী, পরিষ্কার করে আমাকে বলো তোমার মনে যা আছে। ময়ূর আমার ফেলে আসা স্মৃতি, অতীত। আর কি বলবো বলো তো? তাহলে আমি এটা ধরে নিতেই পারি যে তুমি নিজের মর্জিতে আমাকে বিয়ে করতে চাও, আর অন্য একটা কোনো লোক এই ঘটনাটা ঘটিয়েছে যাতে আমাদের বিয়েটা ভেস্তে যায়। সাথীর সাথে কথা বলার পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন আমি পুরোপুরি বিশ্বাস করলাম যে সাথী ময়ূরকে ভুলে গেছে। তোর যদি বিশ্বাস থেকে থাকে তাহলে ও বাড়ি ছেড়ে পালালো কেন, আর এইসব হলো কেন? আমি জানি না বাবা। আমি জানি স্যার, আমার মনে হয় সাথী এই বিয়েটা করতেই চায়নি, তবুও ওর বাড়ির লোকেরা ওর উপর জবরদস্তি করেছিল। এই সবের মধ্যে আমার ছেলে ফেসে গেল না? আপনিই বলুন স্যার, কোন বিবাহিতা মেয়ে এইরকম ভাবে বাড়ি ছেড়ে পালিয়ে যায়? নিশ্চয়ই ওর কোনো প্রেমিক আছে, আর ময়ূর ছাড়া কেই বা হতে পারে। এটা হলো জুনাগড়, এখানে সাথী ছিল তার স্বামী অজয়ের সাথে। আর এটা হলো রাজকোট, যেখানে তুমি ছিলে। 103 কিলোমিটার দূরে, প্রায় 2 ঘন্টার রাস্তা। আর এটা হলো মরবি, যেখানে সাথীর লাশ পাওয়া গেছে 64 কিলোমিটার দূরে, রাজকোটের থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। প্ল্যান কি ছিল? গড়বড়টা কোথায় ছিল? কেন মারলি সাথীকে? আর মারার আগে গ্যাংরেপ কেন? কি ভেবেছিলিস যে সাথীর লাশটাকে গাছে ঝুলিয়ে তুই মার্ডারকে সুইসাইড প্রমাণ করবি? কিসের শাস্তি দিয়েছিলি? আর সাজা দেওয়ার জন্য মরবি কেন? আপনি কিলোমিটারের দূরত্ব বোঝাচ্ছেন শহরের মাঝখানে। আমি আর সাথী ছোটবেলা থেকেই 1 মিলিমিটারের দূরত্বও ছিল না আমাদের মনের মধ্যে। হ্যাঁ, একটা দেওয়াল অবশ্যই ছিল জাতপাতের, যেটা টেনে আলাদা করে দিল আমাদের। কিন্তু আলাদা হওয়ার পরেও তোদের মধ্যে যোগাযোগ ছিল। কিভাবে স্যার, কিভাবে? ওকে ঘরে বন্দি করে রেখেছিল আর আমাকে রাজকোট পাঠিয়ে দিয়েছিল। এত মেরেছে আমাদের দুজনের একে অপরের নাম নেওয়াটাও মানা ছিল। প্রাণে মেরে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিল। হুমকি কি কাজ করেছিল? ভুলে গিয়েছিল একে অপরকে? স্যার, সত্যি কথা বলতে সাথীর ভালোবাসা কখনো ভুলতে পারিনি, আর আমি জানি সাথীও কখনো ভুলতে পারেনি। কিন্তু ওর মুখ থেকে কখনো এই কথাটা শুনতেই পেলাম না আমি। সাথীর বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল স্যার। 1.5 বছর আগে আমি আর সাথী বিয়ে করার জন্য পালিয়েছিলাম। আমরা শুধু এই জন্য বিয়ে করতে পারিনি কারণ আমরা নাবালক ছিলাম। কেউ আমাদের সাহায্য করেনি স্যার, কেউ না। আর আপনি বলছেন আমি ওকে মেরে দিয়েছি? কি লাভ স্যার আমার এসব করে? সাথীকে কি ফিরে পাবো? আর ও কি আমার কাছে চলে আসবে? তাহলে তোদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না? সাথী তোর কাছে আসেনি? যদিও আমার কাছে আসতো, যদি আমরা আমাদের পরিবারের সঙ্গে লড়তে পারতাম,
তাহলে ও সারা জীবনের জন্য আমার কাছে থাকতে পারতো। প্লিজ বলুন স্যার, কে করেছে সাথীর সঙ্গে এরকম? কি হয়েছিল ওর সঙ্গে? মিথ্যে কথা বলছে এই ময়ূর রাজবীর। ওই করেছে হয়তো সব, একা নয় তোর বাবার সাহায্যে। আমি এ ব্যাপারে একদম নিশ্চিত ম্যাডাম। আমি স্বীকার করছি আমার মেয়ে দোষ করেছে, অন্যায়ভাবে ও স্বামীর ঘর ছেড়ে চলে গেছে। সত্যি কথা বলতে কি ম্যাডাম, যে আমাদের সাথীর নিজের ভালো মন্দ জ্ঞান কোনোদিনই ছিল না। সাথীর বিয়ে হয়ে যাওয়ার পরও ময়ূরের সাথে সম্পর্ক ছিল? জানি না ম্যাডাম, সাথীকে ধরে আনার পর থেকে 8-9 মাস ওকে ফোন ব্যবহার করতে দিইনি, যতক্ষণ আমি নিশ্চিত হয়েছি যে ময়ূরের ভূত ওর মাথা থেকে নেমে গেছে। বিয়েটা খুব কষ্ট করে দিয়েছি ম্যাডাম, যেখানে সম্বন্ধ আসছিল সব ভেঙে যাচ্ছিল। তখন ময়ূরের উপর আমার সন্দেহ হয়েছিল যে ময়ূরই ছেলেদের বাড়িতে ফোন করছে না তো। কোনো প্রমাণ ছিল আপনাদের কাছে? না ম্যাডাম, সাথী আর ময়ূর যাই করেছিল সে তো সবাই জানতো। আমরা শুধু এটাই বুঝতে পারছিলাম না যে এই ময়ূর ছেলেটা কি আমাদের মেয়েটার জীবন নিয়ে খেলছিল, নাকি সত্যি সত্যি সবাই সব জানতে পেরে গেছিল। দেখুন মহেন্দ্রবাবু, অলকা দেবী, আমাদের ময়ূরের ওপর তো সন্দেহ রয়েছেই, কিন্তু অজয়ের ওপরও রয়েছে। দেখুন, আপনারা এভাবে চমকে যাবেন না। ভালোবাসা আর ঘৃণায় সবকিছুই সম্ভব, কিন্তু বিয়ের মাত্র 1 মাসের মধ্যেই সাথীর এইভাবে গায়েব হয়ে যাওয়াটা, অজয় আমাদের সন্দেহের তালিকায় রয়েছে। কিন্তু ম্যাডাম, অজয় কেন সাথীকে মেরে ফেলবে, তাও এইরকম ভয়ঙ্কর ভাবে? হয়তো অজয় অন্য কাউকে দিয়ে এই কাজটা করিয়েছে। হয়তো মার্ডারটাকে আত্মহত্যার রূপ দেওয়ার জন্য এসব প্ল্যান করেছে। এই ব্যাপারের পুরো পসিবিলিটি ছিল যে এটা একটা সুপারি কিলিং, আর উদ্দেশ্য সেটা এখনো কুয়াশায় ঢাকা আছে। সাথী আর ময়ূরের ব্যর্থ প্রেমের সম্পর্ক একমাত্র প্রমাণ ছিল এই ঘটনাটা। সেটা হয়তো এই ঘৃণ্য অপরাধের শিকড়। একটা প্রশ্ন এটাও উঠছিল যে এই খুনটা কি ময়ূর আর সাথীর পুনর্মিলনকে আটকানোর জন্য করা হয়েছিল, চিরদিনের জন্য এই প্রেমিকদের আলাদা করার জন্য, নাকি তার এটা স্বামীর আক্রোশ, নাকি সাথীর আশঙ্কিত বাবা মা, যাদের আশঙ্কা ছিল সাথীর জন্যই তাদের সামাজিক ভাবমূর্তিতে কলঙ্ক লেগে গিয়েছিল। শেষ পর্যন্ত সাথী মরবিতে পৌঁছলো কি করে? তাকে কি জোর করে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল? এই রহস্যের চাবিকাঠি কি মরবিতেই লুকানো ছিল? আমরা সাথীর সঙ্গে জড়িত সমস্ত ব্যাপারগুলো কি খুঁটিয়ে দেখছিলাম। খোঁজ নিচ্ছিলাম যে কার এত গভীর শত্রুতা ছিল, এতটা ঘৃণ্য ও নৃশংস খুনকে পরিণতি দেওয়া হলো। এমন কি অবস্থার সৃষ্টি হয়েছিল যেখানে সাথী নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিল? স্যার, সাথী দেশাই মৌরবী নিজেই এসেছিল। আমরা পুরো মৌরবী চেক করেছি, তো খোঁজ পেলাম কি একজন দোকানদার আছে যার কাছে সাথী দেশাই কাজ খুঁজতে গেছিল। এটা কবে হলো? সাথী তো 18 জুন জুনাগড় ছেড়েছিল। স্যার, দোকানদার শান্তিলাল আমাদের খোঁচরদের বলেছিল যে সাথী 21শে জুন ওদের কাছে এসেছিল। হ্যাঁ, এই মেয়েটি ছিল। এই কথাই তো আমি আপনাদের লোককে বলেছিলাম। একা ছিল ওই মেয়েটি? আগে হ্যাঁ, একটা ছোট ব্যাগ ছিল সঙ্গে। কাকু, যে কোনো কাজই চলবে। তোমার বাড়ি কোথায় মা? আমি এই মরবিতেই থাকি। কোনো কাজ পাবো? মা, তোমার জন্য এখানে কোনো কাজ আছে কিনা আমি জানি না। পালিয়ে এসছো নাকি? না তো কাকু, আমি আসলে কাজ খুঁজতে এসেছি, যে কোনো রকমের কাজ। কোথায় থাকো? বাড়ি নেই কাকু আমার। কাজের সাথে যদি ঘুমানোর জায়গাও পেয়ে যাই তো খুব ভালো হয়। সন্ধেবেলা এসো, আমি ভেবে দেখছি তোমার জন্য কোনো কাজ আছে কিনা। ঠিক আছে কাকু, আপনি যে কাজই বলবেন আমি করব, শুধু কাজ দিন। একটু শোন মা, এই টাকাটা রাখ, কিছু খেয়ে নিস। না না কাকু, কিছু টাকা আছে আমার কাছে, শুধু একটা কাজ দেখে দিন। পড়াশোনা জানি, যে কোনো কাজই পারবো। ঠিক আছে মা, সন্ধেবেলায় আসিস। কিন্তু সন্ধেবেলায় আসেনি, ভালো ঘরেরই বলে মনে হচ্ছিল। জুনাগড়ের বিবাহিতা? শুনেছি, সব শুনেছি। সত্যি যদি আমি ওকে একটা কাজ দিতাম, থাকার জন্য যদিও একটা জায়গা দিতাম, তাহলে এসব হতো না ওর সাথে। স্যার, আমাদের খোঁচর সারা মরবিতে ছড়িয়ে রয়েছে, আর সাথীর লাশের পাশে যে ফোনটা পাওয়া গেছিল ওটারও রেকর্ড খুব শিগগিরই চলে আসবে। এই মুহূর্তে তো এটাই মনে হচ্ছে যে সাথী নিজের ইচ্ছায় স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়েছিল। তাহলে কি এই জন্যই তার পিছনে কাউকে পাঠানো হয়েছিল, ওকে শেষ করে দেওয়ার জন্য? স্যার,
স্বাতীর বাবা মহেন্দ্র, ওর স্বামী অজয়, এক্স লাভার ময়ূর আর ওর বাবা অনিল বাবুর ফোন স্ক্যান করেছি। মোরবিতে এদের মধ্যে কারোর কল যায়নি, আর এমন কোনো নাম্বার নেই যেটা সুপারি কেলারদের সাথে লিঙ্ক। আচ্ছা, ময়ূর ছাড়া কি আরো কেউ ছিল? সাথীর ফোন রেকর্ডসে এমন কিছু পেয়েছো? না স্যার, 444987654 এই নাম্বারটা আসলে স্বাতীর বাবা মহেন্দ্র স্বাতী আর ময়ূরকে ডিউ থেকে ফিরিয়ে আনবার 8 মাস পরে দিয়েছিল। এই নাম্বার থেকে শুধু স্বাতীর মা বাবা, বোন আর হাজবেন্ড অজয়ের সাথেই কথা হতো। স্যার, ময়ূর আর স্বাতীর মধ্যে কোনো কলই ফিচার হচ্ছে না। তাহলে কি ময়ূর সত্যি বলছে গত 1.5 বছর ধরে ওর সাথে আর সাথীর সাথে কোনো কন্ট্যাক্ট নেই? হতে পারে স্যার, কিন্তু স্যার ময়ূরের কল রেকর্ডের হিসাবে একটা নাম্বার আছে পোরবন্দরের, যেটা ময়ূরের রাজকোট শিফট হয়ে যাওয়ার পরেও ওর কল রেকর্ডে কিন্তু সবসময় ফিচার হচ্ছে। কার সেটা? স্যার, কোনো একজন রোহন নামে ছেলের। এই রোহনের সাথে সাথে কি কানেকশন? স্যার, ডাইরেক্ট তো নেই, কিন্তু ময়ূরের কল রেকর্ডের হিসেবে স্বাতী আর ময়ূরের মধ্যে 1.5 বছর ধরে কোনো কন্ট্যাক্ট নেই। আর ময়ূরের কল রেকর্ডে অন্য কোনো মেন নাম্বারও ফিচার হচ্ছে না। মানে স্যার, যদি ময়ূরের লাইফে স্বাতী না থাকে তাহলে অন্য কোনো মেয়েও ছিল না। কিন্তু স্যার, গত 1.5 বছরে এই রোহনের সাথে ময়ূরের কিন্তু ভালো কন্ট্যাক্ট ছিল। স্যার, আমার আন্দাজটা লেগে গেলেও যেতে পারে। স্যার, হয়তো এই ময়ূর রোহনের থ্রুতে স্বাতীর টাচে ছিল। ওটা ওই রোমকে, ওকেই জিজ্ঞাসা করা যাক। হ্যাঁ বল রোহন। আরে তুই বল, আমি কি বলবো পুলিশকে? আমার সঙ্গে কথা বলতে চান স্বাতীর মার্ডার কেসের ব্যাপারে। আরে কিন্তু কেন? ওদের কিভাবে সন্দেহ হলে যে তুই কিছু জানিস? আরে ভাই, ওরা না পুলিশ, ওদের নিজেদের পদ্ধতি, নিজেদের অঙ্ক। এবার তুই বল আমি কি বলবো আর কি বলবো না। হ্যালো হ্যালো ময়ূর। জানি না, বলে দে আমরা বন্ধু, মাঝে মধ্যে কথাবার্তা হয় ব্যাস। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। রাজকোট থেকে জুঙ্গার যাওয়ার বাস আর 15 মিনিটের মধ্যে ছাড়বে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সিটে বসে যান। হ্যাঁ দাদা, এটা আমারই বাস। একটা বিষয় মনে থাকে আমার, ওই দিনটা বেশ ঠান্ডা ছিল, খুব বেশি হলে 8-10 জন প্যাসেঞ্জার ছিল। এই মেয়েটার ব্যাপারে জানতে চাও? 21শে জুন মানে 11:15টার বাসে? হ্যাঁ, রাজকোট থেকে মুরবি যাওয়ার বাসে। জানলার পাশে বসেছিল, এইখানে, ঠিক এখানে। মরবি। শাকিল, স্বাতী যদি 21শে জুন রাজকোট থেকে মোরবি গিয়ে থাকে তাহলে পুরো সম্ভাবনা আছে যে 18 থেকে 20শে জুনের মধ্যে ও রাজকোটেই ছিল। স্যার, এটা তো একদম ঠিক খবর যে ওই দিন ও মামার বাড়িতে নিশ্চয়ই যায়নি, কারণ ওখানে তো যেতে পারবেই না, কারণ ওখানে ওর প্রচন্ড পরিমাণে বিপদ ছিল। তাহলে এই 3 দিন কোথায় ছিল? শাকিল, যে কোনোভাবে খোঁজ নে, রাজকোটের সব হোটেল, লজ, ধর্মশালায় খোঁজ নে ভালো করে। ময়ূর ওর সাথে দেখা করেই ছিল, কিন্তু ওটা যোগাযোগ করলো কি করে? দুজনের ফোন রেকর্ডস তো কিছু বলছে না। আমি আমার মতন করে খোঁজ লাগাচ্ছি। তাহলে আপনিই বলুন, স্বাতী রাজকোটে কার কাছে গিয়েছিল? সেটা আপনি জানেন আর আপনার মেয়ে জানতো। হতে পারে স্বাতী ময়ূর ছাড়া অন্য কোনো ছেলেকে ফাঁসিয়েছিল। দেখুন অনিল বাবু, আমার মেয়েটা এখন বেঁচে নেই, দয়া করে ওর মুখে আর কালি লাগাবেন না। কিন্তু যেটা সত্যি সেটা তো বলতেই হবে, তাই না? দাদা দাদা শুনুন, আমি আমার দাদার সঙ্গে কথা বলেছি। 18 আর 19শে জুন ময়ূর ওর মামার বাড়িতেই ছিল। আপনার শান্তির জন্য আমি ময়ূরকে 19শে জুন এখানে ডেকে পাঠিয়েছিলাম। হ্যাঁ। তাহলে ও স্বাতীর সঙ্গে কি করে থাকতে পারে? হ্যাঁ, তাহলে আপনি আমার মেয়ের উপর যে কোনো দোষারোপ করবেন? যদি স্বাতী ময়ূরের কাছে রাজকোটে গিয়ে থাকে আর ওদের যদি যোগাযোগও থাকে তাহলে সেটা তোমার দোষ, কারণ আমি তো আমার ছেলেকে তোমার মেয়ের থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলাম। তুমি কেন নিজের মেয়েকে সামলাতে পারলে না? কেন চোখে চোখে রাখোনি নিজের মেয়েকে? ময়ূর আমার বেস্ট ফ্রেন্ড স্যার, ছোটবেলা থেকেই। সাথীর মতন? হ্যাঁ। তাহলে বল, ময়ূর সাথীকে কাকে দিয়ে খুন করালো? না তুই মেরে ফেলেছিস? রেপে বাকি লোক কে ছিল? আরে স্যার, আপনি তো যা খুশি বলছেন, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই স্যার। ওরা দুজন শুধু আমার বন্ধু ছিল। তুই বললি তুই ময়ূরের বন্ধু। স্যার, মানে আমি দুজনের বন্ধু ছিলাম, কিন্তু ময়ূরের সঙ্গে বেশি ছিল। তাহলে জানিসও নিশ্চয়ই বেশি। দুজনের অ্যাফেয়ারের ব্যাপারে তোর আগে থেকে জানা ছিল, ওদের দিউ পালানোর আগে থেকে। স্যার, আমি কি করে জানবো যে স্বাতী রাজকোট এসেছিল? আমার বাবাও এটাই সন্দেহ করেছিল, এই জন্য উনি 19শে জুন আমাকে পোরবন্দরে ডেকেছিলেন। আমি গিয়েও ছিলাম স্যার, 21 তারিখে রাজকোট ফিরে এসেছিলাম, ফ্যাক্টরিও গেছিলাম। আপনি যদি চান তাহলে চেক করতে পারেন। ময়ূর, অনেক হয়েছে, এবার মিথ্যে বলা বন্ধ কর। সোমনাথের ধরা পড়ার পর থেকে স্বাতী ওর হাজবেন্ডের বাড়ি থেকে পালানো পর্যন্ত পুরো 1.5 বছর তুই আর স্বাতী রেগুলার টাচে ছিলি। প্রমাণ আছে আমাদের কাছে। কি প্রমাণ স্যার?
মরবি যাওয়ার আগে সাথী রাজকোটে ছিল, তাহলে সোজা ব্যাপার, ও ময়ূরের সঙ্গে দেখা করতে এসেছিল। আর সাথী আর ময়ূরের মধ্যে সেতু হলো তুই। তুই পালানোতে সাহায্য করেছিলিস, আগেও এটা করেছিলিস, ছোটবেলার বন্ধু, তাই না? স্যার আমি মানছি যে আমি ওদের অ্যাফেয়ারের ব্যাপারে আগে থেকে জানতাম, আর ডিউ পালানোর প্ল্যানের ব্যাপারে আমি সবকিছু জানতাম স্যার, কিন্তু তবুও আমি চুপ ছিলাম, কারণ স্যার ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো, আর পালানো ছাড়া ওদের কাছে আর কোনো উপায় ছিল না স্যার। যখন ও দ্বিতীয়বার পালালো তখনও তুই সাহায্য করেছিলিস। মার্ডার কেন হলো? রেপ কে করেছিল? স্যার ঠাকুরের দিব্যি খেয়ে বলছি, সাথীর বাড়ি থেকে পালানোর আর ওর সঙ্গে যা কিছু হয়েছে তার সঙ্গে আমার কোনো যোগ নেই স্যার। স্যার এক সেকেন্ড। স্যার আকৃতি সাথীর ছোট বোন, ওর নাম্বার স্ক্যান করেছি, 4448976556। এই নাম্বারে আকৃতির সাথে বরাবর কথা হয়েছে গত 1.5 বছর ধরে। 4448976556, এটা ময়ূরের নাম্বার? হ্যাঁ স্যার, রাজকোটের। এটা সেই নাম্বার যেটা রাজকোটে যাওয়ার পরে নেওয়া হয়েছিল। আর স্যার সব থেকে ইন্টারেস্টিং হলো যে গত 1.5 বছর ধরে ময়ূরের এই নাম্বার থেকে আকৃতির কাছে একটা কলও যায়নি। তাহলে এটার মনে হলো সাথী ফোন করতো শুধু ময়ূরকে আকৃতির এই নাম্বার থেকে, কিন্তু সাথীর কাছে ময়ূরের এই রাজকোটের নাম্বারটা এলো কি করে? এই ময়ূরই আমাদের সাসপেক্ট নাম্বার 1, আর কেউ না। আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, আমি জানতাম না সাথী দিদি আমার ফোন ইউজ করতো। আমাকে ময়ূরদা কখনো ফোন করেনি। বাবা যদি সত্যি আসতো আমি তোমাদেরকে সবার আগে বলতাম। 1.5 বছর ধরে যোগাযোগ ছিল, তুমি জানতেই পারলে না? কার ফোন ছিল ওই যখন জানতে পারিনি তখন আমি কি করে জানবো? তোর মিথ্যে ধরা পড়ে গেছে ময়ূর। সাথী তোকে শুধু আকৃতির ফোন থেকেই কল করতো না, বরং ওই ফোন থেকেও কল করেছিল যেটা ওর লাশের পাশ থেকে পাওয়া যায় 22 জুন সকালে, সাথীর জীবনের শেষ সকালে ও তোকে ফোন করেছিল ময়ূর। নিশা, ক্রাইম সিনে পাওয়া মোবাইলের সিমটা কোনো লক্ষণ পারমানের নামে আছে, আর ওর কল রেকর্ডে শুধু একটা নামেই ফিচার হচ্ছে, 4448976556, আর এই নাম্বারটা ময়ূরের নামে আছে। তার মানে সবকিছু মিলে যাচ্ছে দেবেন স্যার। সাথী জুনাগড় ছেড়েছিল ময়ূরের জন্য, সবার আগে রাজকোট গেছিল ময়ূরের সাথে দেখা করার জন্য, তারপর রাজকোট থেকে মোরবি এসেছিল। স্যার আমার মনে হচ্ছে গোটা প্ল্যানটাই ময়ূরের। পরে হয়তো ময়ূরী সাথীকে খুন করেছিল, নয়তো করিয়েছিল। আমি এই লক্ষণ পারমারকে খুঁজে বার করছি, হতে পারে ও যুক্ত এই ময়ূর আর সাথীর ব্যাপারটায়। স্যার আমি ভয় পেয়ে গেছিলাম, তাই আমি মিথ্যে কথা বলেছিলাম। আর এটা সত্যি যে আমি আর সাথী সমানে টাচে ছিলাম। পুরো গল্প বল ময়ূর, সাথী তোর রাজকোটের নাম্বার পেলেও কি করে? 1.5 বছর ধরে তুই আর সাথী আকৃতির ফোনে কথা বলতিস তো? আকৃতি তো বলছে ও কিছু জানেই না, নাকি ও মিথ্যে বলছে তোর মতো? না 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 স্যার, আকৃতি কিচ্ছু জানতো না যে কি চলছে। স্যার ময়ূরের নাম্বারটা আমিই দিয়েছিলাম সাথীকে। স্যার ওরা একে অপরকে খুব ভালোবাসতো, ভালোবাসায় একেবারে পাগল। রোহন, হ্যাঁ এই নে, ডায়াল লিস্টে যে প্রথম নাম্বারটা আছে না, সেটা ময়ূরের নাম্বার, ডায়াল কর। বেশি কথা বলিস না, ঠিক আছে? আমি এখানেই আছি, ঠিক আছে? ময়ূর, সাথী কেমন আছো তুমি? তুমি যেমন আছো? তোমাকে মেরেছে তোমার বাবা? হ্যাঁ। সাথী আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমিও না। ময়ূর চলো আবার পালাই। হ্যাঁ, এবার অনেক দূর পালিয়ে যাব, সবকিছু থেকে দূর। কবে ময়ূর, আর কিভাবে? আগের বারের কোনো ভুল আমরা রিপিট করব না। আমি এখানে কাজ করছি, পয়সাও জমাচ্ছি। ময়ূর আমাদের কাছে কিন্তু একদম সময় নেই। বাবা খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে দিয়ে দেবে। আর চন্দ্রেশ নামে একটা ছেলে আমায় দেখতেও এসেছিল। না বলে দাও সাথী। আরো মারবে, আর যদি বিয়ে করিনি তাহলে আমি মরে যাব। ময়ূর পালিয়ে যাই, চলো কোথাও একটা থেকে যাব, আর বিয়েটা পরে করে নেব। প্লিজ ময়ূর কিছু করো। আরে তুই কি বলছিস ভাই? আমি ফেসে যাবো ভাই। দেখ তুই নিজের ফোন ইউজ করিস না,
দূরে কোথাও একটা পিসিও থেকে ফোন করিস, হ্যাঁ ঠিক আছে? ভাই খুব রিস্কি কাজ, পুলিশ পিসিও থেকেও খুঁজে বার করতে পারে। আমি কিছু জানি না ভাই, শুধু এইটুকু জানি যে সাথীর বিয়ে হয়ে গেলে আমার আর সাথীর দুজনের জীবনই শেষ হয়ে যাবে। শোন, তুই চন্দ্রেশের বাবার নাম্বার পেয়ে গেছিস তো? এমন ভাবে কথা বল যাতে এক্ষুনি সম্বন্ধটা ভেঙে যায়। আর স্যার আমি ওর কথা মতোই কাজ করি, কারণ আমি ওদের ভালোবাসাকে সাপোর্ট করতাম। তাহলে যখনই কেউ সাথীকে দেখতে আসতো, সাথী ওই পার্টির নম্বরটা তোকে দিত। হ্যাঁ স্যার, কিন্তু অজয়ের সময় সাথী আমাকে প্রথমবার ভুল করে আমাকে ভুল নম্বর দিয়ে দিয়েছিল। আরে রোহন, তুই অজয় বাড়ির লোকে ফোন কেন করিসনি? আমার আশীর্বাদ হয়ে গেছে। আরে সাথী, তুই ভুল নাম্বার দিয়েছিলি। এটা অজয়ের বাবা প্রকাশবাবুর নম্বর না, অন্য কারোর নাম্বার। শোন, তুই আমাকে ঠিক নাম্বার দে, আমি তোর বিয়ে ভেঙে দিচ্ছি। আবার বাবার ফোন থেকে লুকিয়ে লুকিয়ে নাম্বারটা বের করতে হবে। তুই যেভাবে পারিস কাজটা কর, কিন্তু যত তাড়াতাড়ি হয় তত ভালো। ঠিক আছে, কাল আবার এখানেই দেখা হবে। হ্যাঁ, তারপর আমি অজয়ের বাবাকে ফোন করি। কিন্তু স্যার, অজয় তো সাথীর প্রেমে পাগল হয়ে গিয়েছিল, বিয়েটাও ভাঙলো না, আর ও শ্বশুর বাড়ি চলে গেল। আর তুই বিয়ে ভাঙার চেষ্টা করেছিলিস, সাথীর জুনাগড় থেকে পালানোতে মদত করেছিলিস, আর ময়ূরকে সাথীর মার্ডার করতে সাহায্য করেছিলিস। না স্যার, সাথীর বিয়ে হয়ে যাওয়ার পরে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না স্যার। আমি ময়ূরকেও বলেছিলাম যে দেখ ভাই, সাথীর বিয়ে হয়ে গেছে, তুই ওকে ভুলে যা, তুই মন দিয়ে নিজের কাজ কর। স্যার, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি, সাথীর এই অবস্থা কে করলো আর ওকে কে খুন করলো সে ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। এরকম হতে পারে না ম্যাম। ম্যাম, ও যাই বলছে মিথ্যে বলছে। আমি নিজের সাথীকে জিজ্ঞেস করেছিলাম অনেকবার, সাথী প্রত্যেকবার আমাকে মিথ্যে বলেছে, সবকিছু মিথ্যে ছিল। হয়তো তাই হবে। ময়ূর বলছে 1.5 বছর ধরে সাথীর সাথে ওর যোগাযোগ ছিল। তার মানে সাথী নিজের মন থেকেই আমাকে, আমাদের বাড়িকে, ভালোবাসাকে, বিয়েটা ভেঙে দিয়ে সব ভুলে এইভাবেই চলে গেল। এরকমটাই তো মনে হচ্ছে। আর তারপর ময়ূর ওকে মেরে ফেললো, গ্যাং রেপ করিয়ে। ময়ূরকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমি খুন করিয়েছি সাথীকে স্যার? ভালোবাসতাম স্যার ওকে, এখনো ভালোবাসি। সাথীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা ভাবতেও পারি না স্যার। জেলের মধ্যে ভাব ভালোবাসা করার সুযোগই তুই কোনোদিন পাবি না। খুন করার আগে সাথীর গ্যাং রেপ হয়েছিল স্যার, আর ওদেরকে ধরার বদলে আপনি আমার পিছনে পড়ে আছেন। সাথীকে মরবিতে কেন পাঠালি, আর কাকে ওর পিছনে পাঠালি? আরে স্যার, আমি সাথীকে কোথাও পাঠাইনি। আরে আমি তো আগে জানতাম না যে সাথী মোরবিতে আছে। অনেকবার ওর ফোন ট্রাই করেছি, কিন্তু ওর ফোনও বন্ধ আসছিল। কিন্তু যখন 22 তারিখে সাথী ফোন করলো, কোথায় আছো তুমি সাথী, আমি কখন থেকে তোমাকে ফোন করার চেষ্টা করছি, তুমি এখনো নিজের ফোন বন্ধ করে রেখেছো? জুনাগড়েই বন্ধ করে রেখেছিলাম। আর যদি এখন চালু করি তাহলে পুলিশ জেনে যাবে যে আমি কোথায় আছি। কিন্তু তুমি আছো কোথায়, কোন লজে? আমি রাজকোটে নয়, এই মোরবিতে আছি। কি মোরবি? কিন্তু কেন? আমি এখানে কাজ করতে এসেছি, টাকা জোগাড় করতে। ময়ূর, তুমি তাড়াতাড়ি চলে এসো, তারপর আমরা অন্য কোথাও চলে যাব, দিল্লি, মুম্বাই, কোথাও একটা, অনেক দূরে। কিন্তু মোরবিতে কোথায় উঠেছো তুমি? আমি একটা কাজ পেয়েছি, তুমিও পেয়ে যাবে। তুমি আজই চলে এসো। আমার উপর নজর রেখেছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু করে কালকের মধ্যেই পৌঁছাচ্ছি। সেই কাল কখনো এলোই না স্যার, আর সাথীর খবর এলো। তাহলে এতক্ষণ পর্যন্ত তুই মিথ্যে বলছিলিস? হ্যাঁ স্যার। জুনাগড় থেকে সাথী তোকে ফোন কি করে করতো? পিসিও থেকে। 18 জুন সাথীর বর বেরিয়ে যাবার পর সাথী আমাকে ফোন করেছিল, রাজকোট যাওয়ার ঠিক আগে। ময়ূর, আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এবারে রাজকোটের দিকে যাব। দেখো সাথী, আমি তোমার সঙ্গে বাস স্ট্যান্ডে দেখা করব। কোনো ব্যাগ ট্যাগ নাওনি তো? না, খালি হাতেই আছি। সবকিছু নতুন কিনবো, সবকিছু আবার নতুন করে শুরু করবো সাথী। সবকিছু নতুন করে। শুধু একবার চলে এসো, তোমাকে দেখার জন্য আমি আকুল হয়ে আছি। শুধু চলে এসো।
এবারে আর কোনো ভুল করব না। আজকের পর আর আমরা আলাদা হব না, কখনো না। সাথী ওখানে লজেই ছিল, আমি মামার বাড়ি ফিরে এলাম যাতে কেউ কোনো সন্দেহ না করে। কিন্তু পরের দিনই বাবার ফোন এলো। সাথে গেছে তোর ওখানে? মা তো বলেছিল সাথীর বিয়ে হয়ে গেছে। তাহলে ওর আমার কাছে কেন আসবে বাবা? আমার কাছে আর কোনো অপশনই ছিল না। আমার রহস্যকে রহস্য রাখার জন্য আমাকে যেতেই হতো। ও ভাই, তোমার চা রেডি আছে। বাবার ফোন এসেছিল, ওদের সন্দেহ হচ্ছে। ওনার সন্দেহ হলো কি করে? ওনার নয়, তোমার বাবার সন্দেহ হচ্ছে। এটা তো খুব স্বাভাবিক না যে তুমি নিরুদ্দেশ হলে সন্দেহটা আমার ওপরেই আসবে। এই জন্য ফোন এসেছিল, বলল পোরবন্দর চলে এসো, আমাকে যেতে হবে তোমার আর আমার বাবার সন্দেহ দূর করতে। কবে ফিরবে? তাড়াতাড়ি, কিন্তু ততদিন তুমি এখানেই থেকো। না না, আমাকে যদি পুলিশ খুঁজতে খুঁজতে চলে আসে, আমার বাবার যদি সন্দেহ হয়, তাহলে পুলিশের কেন না? তো ততদিন তুমি কোথায় থাকবে? আমি কিছু একটা ব্যবস্থা করব ময়ূর, শুধু তুমি দেরি করো না। এটা দ্বিতীয় সুযোগ, সবাই পায় না। চিন্তা করো না সাথী, এইবার আর কোনো ভুল করবো না আমরা। 1.5 বছর পরিশ্রম করে একটা একটা করে টাকা জমিয়েছিলাম, কিন্তু তা তো এত পয়সা জমাতে পারিনি স্যার। কিন্তু এবার ঠিক ম্যানেজ করে নিতাম, সবকিছু ঠিক হয়ে যেত। কিন্তু কি হলো স্যার, সবকিছু শেষ হয়ে গেল। সাথীকে ওই রাজকোটের লজ থেকে আমার যেতে দেওয়াই উচিত হয়নি স্যার। না ও মোরবি কাজ খুঁজতে যেত, না ওর সাথে সোজা না বলে দেওয়া উচিত ছিল। স্যার প্লিজ প্লিজ খবর লাগান যে কারা ওর সাথে এরকম করলো স্যার। তোর এই কান্নাতে আমার কিচ্ছু হচ্ছে না, এক ফোঁটাও না। মিস্টার প্ল্যানার, তুই সমস্ত প্ল্যান আগে থেকেই করে রেখেছিলিস, ছোটবেলা থেকেই। এইবারও তুই ওই করেছিস, নিজের মোবাইল ফোনটা রেখে দিয়েছিস রাজকোটে, আর নিজে গেছিস 22 জুনে মরবি। পুরো বন্দোবস্ত তুই আগে থেকেই করেছিলিস। কিসের বন্দোবস্ত? ওকে মেরে ফেলার, ওর রেপ করার, ওর লাশটাকে গাছ থেকে ঝুলিয়ে দেওয়ার? আপনার মনে হয় আমি ওকে রেপ করাবো? আমি? হ্যাঁ তুই, যে নিজের বাবার ভয়ে সাথীকে লজে ছেড়ে নিজের বাড়িতে পালিয়ে যায়। নিজের চামড়া বাঁচানোর জন্য তুই সবকিছু করতে পারিস। ভীতু তুই। ভীত নই স্যার আমি। হ্যাঁ মানছি যে লজে সাথীকে একলা ছেড়ে দেওয়ার ভুল করেছিলাম আমি, কিন্তু এখনো বলছি না আমি সাথীকে রেপ করেছি, না ওর মার্ডার। ভালোবেসেছিলাম স্যার ওকে, সবকিছু ছিল আমার, সবকিছু। ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলছি মনে হয়। পেটাও একে। রোহনকেও ডিটেন করছে স্যার, মনে হচ্ছে দুজনের হাত থাকতে পারে এই কেসে। প্রথমে এই দুটোকে একসাথে, তারপরে আলাদা আলাদা পেটাও। এদের সত্যি বলতেই হবে। আমাদের ছেলে তো শুধরে গিয়েছিল, কিন্তু ওই সাথী বিয়ের পরেও কি আর বলে, ও নিজের ইচ্ছেতেই এরকম ভয়ানক মৃত্যু ডেকে এনেছে। কি দরকার ছিল ওর আগুনে ঘি ঢালার? আরে মানিয়ে গুছিয়ে নিতিস নিজের জীবনটাকে, আমরা মানিয়ে নিইনি? হ্যাঁ, সবাই কি নিজের মনের মতো রাজকুমার পায় বলো? তন্ন তন্ন করে খুঁজলেও এমন স্বামী কারুর ভাগ্যে জোটে না। কত ভালোবাসতো অজয় সাথীকে, কি দরকার ছিল সাথীর এসব করার? এটাকে ভাগ্য বলে, ভাগ্য। আমরা তো সাথীকে ওই অবস্থা থেকে বাইরে বার করে এনেছিলাম, নিজেই আবার আগুনে ঝাঁপ দিল আর পুড়ে মরল। কিসে যে ওর ভালো হবে বুঝলই না। বাবা, আমি চাবিটা দিয়ে আসছি। সাথী মার্ডার কেসের সব সন্দেহের তীর এখন ময়ূরের দিকে এসে পড়েছে।
কিন্তু হ্যাঁ, গ্যাংরেপে ওর যুক্ত থাকার পসিবিলিটির ওপর পুরো সন্দেহ ছিল। এই প্রশ্নের জবাব পেলাম আমরা পরের দিন, যেদিন মরবিতে লক্ষণ পারমার হাতে এলো। লক্ষণ পারমার, এখন বলিস না মেয়েটাকে। অনেক কষ্ট করে তোর খোঁজ পেয়েছি। সোনেল, বাইরে পুলিশ এসছে। কি বলছিস? ওরা ওই মেয়েটার ছবি নিয়ে এসছে। এটা সাথী তো, এখানে এসেছিল কাজের জন্য। যখন আমি জিজ্ঞেস করলাম তখন তো মানা করে দিলে। ভেতরে আরো দুখানা ছেলে আছে, ওরাও তখন মানা করে দিল। ওরা তো তাড়াহুড়োর মধ্যে দেখেছে ওকে। এমনিতেও একদিনই ছিল এখানে। ছবি তো ওইটাই। আজ তো ঠিক চিনতে পারলে। স্যারকে দেখে কি অবস্থা টাইট হয়ে আরে গেল। সেরকম কোনো ব্যাপার না ভাই, এখন খুব মন দিয়ে দেখলাম সাহেব যখন দেখালো। আর আমি বললাম তো ও এখানে এসেছিল। কবে? তারিখটা মনে আছে না মনে করাতে হবে? 21শে জুনের কথা স্যার। ও এখানে খাবার খেতে এসেছিল আর তারপর কাজ চাইতে শুরু করলো। কোনো কাজ পাওয়া যাবে? আমি রান্না বান্না করতে পারি, বাসন ধোয়া, সবজি টবজি আনা, যা আপনি বলবেন। পড়াশুনো জানো? হ্যাঁ, ফার্স্ট ইয়ার পর্যন্ত। আমার কাজের প্রয়োজন, একটা কাজ পাওয়া যাবে? তো আমি ওকে কাজে রেখে দিই, ভেবেছিলাম রান্নাঘরে সাহায্য করতে পারবে। তারপরে সন্ধ্যের সময় বলল ওর শোয়ার কোনো জায়গা নেই। তখন আমি একটু দোটনায় পড়ে যাই। তারপর আমি বললাম এখানেই শুয়ে পড়। তারপর পরের দিন 22 তারিখ 2টো অবধি কাজ করলো। তারপরে বলল পোষাচ্ছে না, কাজ ছেড়ে দেবো। আমি বললাম ঠিক আছে যা। তারপরে ওকে 1.5 দিনের টাকাও দিয়ে দিই। 1.5 দিনের মজুরিতে তোর ফোনটাও ছিল নাকি? ব্যাপারটা তা নয়, ও তো নিজেই চেয়েছিল আমার কাছে। 1 মিনিট আপনার ফোনটা দেবেন, একটা ফোন করব। কেন, তোমার কাছে নিজের ফোন নেই? থাকলে আপনার কাছে কেন চাইতাম? এই নাও ফোন করো। আর তোর কাছে তো 2-3 ডজন ফোন আছে, একবার যাকে দিস আর ফেরত চাস না তুই। না স্যার, ব্যাপারটা আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আসলে এই ফোন আর এই নাম্বারটা আমি ইউজই করি না, ওটা তো এমনিই পড়ে থাকে। আমার কাছে অন্য একটা ফোন আছে, এই যে স্যার এইটা। লক্ষণ পারমার, তো সত্যি কি এমনই মনে হয় যে আমরা আসল লক্ষণ পারমারকে চিনি না? কি হয়েছে? আমার মাথায় কিছু ঢুকছে না। আমি কিছু করেছি নাকি? চল এখান থেকে, চল 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 চল। স্যার, সুনীল আর কিশোরলাল দুজনেই আমাদের সঙ্গে রেস লাগিয়েছিল, কিন্তু হেরে গেল। কিন্তু এই খোঁচরকে তো আমরা কিছু বলিনি। ওই ডেকে এনেছে পুলিশকে। এবার খুব ফেসে যাবো, কিন্তু পালাই। চল 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 চল। তোদের মনে হয়েছিল খাবার বানাতে বানাতে পুলিশদেরও মিথ্যে বানিয়ে খাইয়ে দিই, তাই না? এবার আমরা খাওয়াবো পুলিশের খাবার, লাঠির তড়কা। তুমি যেতে পারো ময়ূর। স্যার, কে মেরেছে আমার সাথীকে? সাহেব, আমরা একেবারেই এরকম নয় সাহেব। ওই একটু খেয়ে নিয়েছিলাম তাই। কিন্তু আমি ওদের বারণ করেছিলাম, করিস না করিস না, কিন্তু ওরা শুনলই না। স্যার মিথ্যে কথা বলছে আর আমাদের ফাঁসানোর চেষ্টা করছে। কোন কথার ভিত্তে জানতে তো পারি? করেছোটা কি তোমরা? লক্ষণদা, ওই মেয়েটার সাথী শুতে যাচ্ছে। শোন,
কাজ শেষ হয়ে গেছে, শোয়ার সময় এটা। এখন শোবে না, তোর সাথে নাচবে নাকি? কিন্তু লক্ষণ দাদা, তুমি এই মেয়েটাকে কাজে রেখে একদিক দিয়ে ভালোই করেছো। কাজ করবে, সেবা করবে। মরবির মনে হচ্ছে না, তাই না দাদা? হ্যাঁ, দেখে মনে হচ্ছে পালিয়ে এসছে। এ জাতা মেয়ে নয়, একদম বেকার মেয়ে নয়, উল্টোটা একদম। লক্ষণদা, আমি বলে ভাবছি আমরা কিছু করব কি? কি রে, কি ভাবছিস? পরিষ্কার করে বল, কি করার জন্য ভাবছিস তুই? এতটাই খেয়ে নিয়েছিলাম, আমাদের একেবারে হুঁশই ছিল না, একটুও কিছু মনে নেই, বুঝতেই পারিনি আমরা কি করেছি। তোরা তিনজন? তোরা তিনজন? হ্যাঁ স্যার, মদের নেশা যখন কেটে গেল তখন বুঝতে পারলাম ও যদি মুখ খোলে তাহলে আমরা শেষ হয়ে যাব। সাথীর ব্যাগ আর ওর নিজের মোবাইল ধাবা থেকে উদ্ধার হয়েছে। তিনজন অপরাধীরই সিমেন্ট স্যাম্পল সাথীর শরীরে পাওয়া সিমেন্ট স্যাম্পলের সঙ্গে ম্যাচিং করা হচ্ছে, যাতে চার্জশিট ফুল প্রুফ করা যায়। এই কেসের সঙ্গে জড়িত সমস্ত লোক এই কেসের সত্যতা দেখে অবাক হয়ে যায়। মানুষের মধ্যে থাকা নৃশংস রাক্ষস কখন আক্রমণ করে বসবে তার অনুমান করা মুশকিল হয়ে যায়। সেই রকমই হঠাৎ হওয়া ঘটনার পর পিছনে ফিরে অনুমান করাও মুশকিল হয়ে যায় যে ওই ঘটনাকে কিভাবে আটকানো সম্ভব ছিল। এই অমানসিক অপরাধের শিকড় কোথায় লুকিয়েছিল? সাথী আর ময়ূরের ইন্টারকাস্ট ভালোবাসার সম্পর্ক, যাকে তার বাড়ির লোকেরা এত নির্মমভাবে ভেঙে দিল, নাকি সাথীর সঙ্গে তার স্বামী অজয়ের সম্পর্ক, যেটা নিজেদের মধ্যে ভালোবাসা না থাকা সত্ত্বেও হয়েছিল, যাতে তার ভালোবাসা ময়ূরকে পেতে পারে, নাকি সাথী আর ময়ূরের দ্বিতীয়বার পালানোর প্ল্যান, যেখানে ওরা দুজনেই নিজেদের জীবনকে বিপদের মুখে ফেলে দিল। ময়ূর সাথীকে একলা ফেলে বাড়িতে চলে গেল, আর সাথী ময়ূরকে না বলে অজানা শহর মরবিতে চলে গেল, আর তাও একলা। আবার দেখা হবে পরের এপিসোডে আরও একটা জটিল কেসের সাথে। ক্রাইম পেট্রোল সতর্কতে। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.